কত আসে এটা সেকেন্ড টার্ম? হ্যাঁ 1.35। তাহলে উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ কি সমান? তাহলে শেষ করো, যা পারো দিয়ে দাও, ক্লাস করো। পরে দিবে? আচ্ছা ঠিক আছে। আবার কেমিস্ট্রি ক্লাস আছে না? কেমিস্ট্রি ক্লাস একসাথে দিবে। আচ্ছা ঠিক আছে। সবাই লিখে নেন, বাকিটা বুঝে দিচ্ছি। লেখা শেষ? তাতে তোমার শুরু করো না, শুরু করছো? সুতরাং লিখছো? সবার তো সিলেবাস মোটামুটি চলে। আইডিয়াল সিলেবাস এরকম কেন? অর্ধেক দিয়েছে ফার্স্ট ইয়ার, অর্ধেক সেকেন্ড ইয়ার। এখন তো আমার খবর আছে। না তারপরে তোমাদের একটা বা দুইটা চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার আছে তো অ্যাটলিস্ট একটা হলেও দেখাই দিব। ওটা আবার পরে তোমাদের আলাদা করে দেখাই দিব, পরে আবার এটা ওটা ক্লাস হবে, সমস্যা নেই আবার। আচ্ছা প্রথম 5 মিনিট একটু রিভিউ করি। আমি হচ্ছে হলো যে ওয়াইফাইটা আমাদের নষ্ট হয়ে গেছিল, এই জন্য ক্লাস রেকর্ড হয়েছে বাট করতে পারিনি, আপলোড করতে পারিনি। তো স্প্রিং এর বিষয়টা একটু রিভিউ করি। সবাই যারা ক্লাস করেন নাই লাস্ট ক্লাস, তারা মনোযোগ সহকারে দেখ। লেখা হয়ে গেছে? এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস দিয়ে দেখাচ্ছি, দেখেন। স্প্রিং বল দ্বারা যে কৃত কাজ, স্প্রিং এর কৃত কাজ আর হচ্ছে নরমালি যে আমরা কাজ হিসাব করি, কাজ হচ্ছে বল ইনটু কি, বলের দিকে কি সরণ। স্প্রিং এর ক্ষেত্রে কি বলছিলাম, স্প্রিং এর ক্ষেত্রে যখন আমরা একটা স্প্রিং কে টানি, তখন হচ্ছে হলো কি বলটা কি ধ্রুব থাকে? বলেন, এই সবাই মনোযোগ দেন। আমরা যখন একটা স্প্রিং কে প্রসারিত করি, প্রথমে কি করতে হবে? প্রথমে অল্প পরিমাণ বল দিলে যে পরিমাণ প্রসারিত হবে, একই পরিমাণ প্রসারণের জন্য আমাদের কি করতে হবে? পরে কি বল বাড়াইতে হবে, কারণ যত আমরা টানবো তত হচ্ছে কি, তত আমাদেরকে উল্টো বিপরীত দিকে একটা বল কি করবে, টানবে। বলটার নাম কি? লাস্ট ক্লাসে বলছিলাম, কি নাম? প্রত্যয়নী বল। কি বল? প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। কি ফোর্স? রিস্টোরিং ফোর্স। তো এই বলটা হচ্ছে পরিবর্তনশীল বল। এই কথা খেয়াল করো, কি বলতেছি বুঝতেছি? একটা স্প্রিং কে যখন হচ্ছে আমরা, এই কার গরম লাগে বেশি? নিজে চিন্তা করলে হবে? সবার চিন্তা করতে হবে। একটু বসো, ঠান্ডা হয়ে যাবে। ভিতরে বাইরে সব জায়গায় শব্দ। একটা স্প্রিং কে যদি আমরা প্রসারিত করি, কি করি বলেন? প্রসারিত করি, তাহলে আমাদের কি করতে হবে? একটা বল প্রয়োগ করতে হবে। তবে এই বলটা ধ্রুবক না, এই বলটা হচ্ছে কি সরণের সাথে কি সমানুপাতিক। যত বেশি আমরা প্রসারিত করতে যাব, তত আমাদের কাছে কি মনে হবে? যে ভিতর থেকে তত জোর টানতেছে, তাই না? তাহলে এই বলটা হচ্ছে কি বল? পরিবর্তনশীল বল। কি বল? পরিবর্তনশীল বল। এবং এই বলটা হচ্ছে কি সরণের কি সমানুপাতিক। যত বেশি আমরা একটা সরণ ঘটাবো, তত বেশি কি হবে? বল বাড়বে। সো এফ ইকুয়াল টু কত? কে এক্স। এফ ইকুয়াল টু কত? কে এক্স। এখন নরমালি হচ্ছে যখন হচ্ছে স্প্রিং এর হচ্ছে হলো কাজের অঙ্ক আসে, তখন অনেক স্টুডেন্ট করে এফ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত? এফ ইনটু এক্স। হ্যাঁ, যেমন এই যে এখানে যে গ নাম্বার বা কাজের পরিমাণ আছে, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, প্রসারিত হয়েছে কত? 4 মিটার। 10 ইনটু 0.04 দিয়ে দেয়, কাজের পরিমাণ বের করে। বাট এটাকে ঠিক আছে? ঠিক নাই। আচ্ছা, আপনাদেরকে যারা ক্লাস করেন না তারা বলেন, এদিকে ছিল বেগ, এদিকে ছিল কি সময়। 9 10 করে আসছেন, মনে করেন এরকম গ্রাফ দেওয়া ছিল, লেখাচিত্র দেওয়া ছিল, ঠিক আছে? মনে করেন এখানে দেওয়া ছিল 10, এটা হচ্ছে হলো 20, এটা হচ্ছে হলো 30। বলছে 30 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আপনারা কিভাবে করতেন বলেন তো? হুম, আর কি? রাইট, মানে এখানে যে ক্ষেত্রফল, শর্টকাট নিয়ম ছিল যে আমরা ক্ষেত্রফলটা বের করতাম। কি বের করতাম? ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করলে কি পাওয়া যেত? মোট অতিক্রম দূরত্ব বা সরণ পেতাম, তাই না? মানে এখানে হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে কত? এস বাই কি টি। সো এস ইকুয়াল টু কত বলেন? ভি ইনটু কি টি।
তো এইদিকে হচ্ছে হলো ভি, এদিকে হচ্ছে হলো টি, ভি আর টি নিয়ে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। এখন স্প্রিং এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে দেখেন। স্প্রিং এর ক্ষেত্রে বলটা কি ধ্রুবক বলেন? এইদিকে যদি আমরা বল নিই, এইদিকে সরণ দিই, তো বলটা কি ধ্রুব হবে? হবে? ধ্রুব হয় না। দেখেন আমরা যখন হচ্ছে হলো যে একটা গাড়ি যখন চলে, আমরা যখন নির্দিষ্ট একটা বলে ধাক্কা মারি, তখন এই বলটা কি থাকে? ধ্রুব বল থাকে। তো সরণ যাই হোক না কেন, বলটা হচ্ছে কি ধ্রুব। তখন যে ক্ষেত্রফলটা হয় সেই ক্ষেত্রফলটা কত বলেন? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তখন যে কাজটা হবে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, সেটা হচ্ছে হলো বল ইন্টু সরণ। এটা হচ্ছে স্বাভাবিক। বলটা যখন ধ্রুবক থাকবে কি থাকবে? ধ্রুবক থাকবে। এখন স্প্রিং এর ক্ষেত্রে বল কি ধ্রুবক থাকে? যত আমরা প্রসারিত করি তত কি বল বেশি বল প্রয়োগ করতে হয় না? এখন বলটা কেমন বলেন তো? এফ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। এফ ইকুয়াল টু কি? এই এফ কে যদি আমরা ওয়াই ধরি, কে একটা ধ্রুবক, এম ধরি, তাহলে কি আসতেছে? ওয়াই ইকুয়াল টু কি? এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স কি রেখা? মূল বিন্দুগামী সরল রেখা। তার মানে হচ্ছে হলো যে স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে বলটা এরকম ধ্রুবক থাকবে না, বলটা কিরকম হবে? এরকম করে বাড়বে, যেখানে এফ ইকুয়াল টু হচ্ছে কত? কে এক্স। যত সরণ হবে বল তত বাড়বে। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন ক্ষেত্রফল কত? একটু হবে না? একটু ক্ষেত্রফল হবে কিনা বলেন? তাহলে এদিকে হচ্ছে বল, এদিকে হচ্ছে কি সরণ, বল আর সরণ গুণ করে যে ক্ষেত্রফল পাওয়া যাবে সেটা কি পাওয়া যায় বলেন? বল আর সরণ গুণ করে কি পাওয়া যায়? কাজ পাওয়া যায়। কি পাওয়া যায়? কাজ। তাহলে এই স্প্রিং এর জন্য কাজটা কত হবে? এই যে এই ক্ষেত্রফলটা আছে দেখতে কেমন বলেন? এটা কি সমকোণ ত্রিভুজ। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত? এক্স। এক্স এর জন্য বল কত হয়? এফ ইকুয়াল টু কত? কে এক্স। এই জন্য আমরা স্প্রিং এর জন্য ফর্মুলা ব্যবহার করি কত? হাফ অফ কি? কে এক্স স্কয়ার। বুঝতে পারছি? হাফ অফ কি? কে এক্স স্কয়ার। একটু লিখে নেন, যারা লেখা দরকার মনে না একটু লিখে নেন। লেখা হয়ে গেছে? এখন দেখেন, সাপোজ একটা স্প্রিং কে প্রসারিত করা হচ্ছে। জি, রেখে দাও, ওই টেবিলের উপর রেখে দাও। অলরেডি এক্স ওয়ান পরিমাণ প্রসারিত হয়ে গেছে, খেয়াল করেন। এরপরে হচ্ছে হলো কত? এখানে কত? একটু কত? এক্স টু পরিমাণ প্রসারিত করা হয়েছে। এখন আমাদেরকে বললো এক্স ওয়ান থেকে এক্স টু, এটুকুর মধ্যে কতটুকু কাজ করা হয়েছে। এক্স ওয়ান থেকে এক্স টু একটু প্রসারিত করতে কতটুকু কাজ করা লাগছে? আপনারা বলেন কতটুকু হবে? এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, ক্ষেত্রফলটা কেমন? ট্রাপিজিয়াম না বলেন?
যখন হচ্ছে আমরা জানি যে F ইকুয়াল টু হচ্ছে কি K ইনটু কি X, তাহলে যখন x1 তখন হচ্ছে বলের মানটা কত হবে বলেন? এই যে বলটা এদিকে বল, এদিকে হচ্ছে সরণ, বলেন বলটা কত হবে? Kx1। যখন হচ্ছে মানে সরণ হচ্ছে x2, তখন বলের মান কত? Kx2। ঠিক আছে, তাহলে কৃত কাজ হবে কত? হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল Kx1 প্লাস হচ্ছে কত Kx2 ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব কত বলেন? এদের মধ্যবর্তী দূরত্ব কত? x2 মাইনাস x1, x2 মাইনাস হচ্ছে x1, সো হাফ ইনটু কি কমন গেলে কত হবে? x1 প্লাস x2 ইনটু হচ্ছে কত x2 মাইনাস x1, তো প্লাস তো আগে পর লেখা যায়, এটাকে x2 প্লাস x1 লেখা যাবে না? হাফ ইনটু k ইনটু এই x2 স্কয়ার মাইনাস x1। এবার বুঝছেন? তাহলে এই x2 টা আসলে কত? এই x2 টা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে, মানে একদম যখন এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় ছিল, স্বাভাবিক অবস্থা থেকে এটাকে প্রসারিত করে x2 পরিমাণ প্রসারিত করা হয়েছে মোট, এটা হচ্ছে x2। আর x1 টা হচ্ছে প্রাথমিক অবস্থা। ব্যাপারটা বুঝে বলি, মানে অর্থাৎ একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় ছিল, তো এখন আপনাকে আমাকে বলছে এটাকে সাপোজ বলা হচ্ছে যে এটাকে 7 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কাজ কত হবে? হাফ ইনটু কে ইনটু কি এক্স স্কয়ার। কারণ প্রাথমিক অবস্থায় এটা কত, এখানে এটা কত, 0, শুধুমাত্র একটু প্রসারিত হয়েছে। কিন্তু যখন আমাদেরকে বললো যে স্প্রিংটাকে কিছুক্ষণ প্রসারিত করা হয়েছে, সাপোজ 7 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, তার মানে এটা কিন্তু অলরেডি প্রসারিত অবস্থায় কি আছে। এরপরে আরো বললো আরো 3 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, তাহলে একটু যদি কাজ বের করতে বলে তখন কিভাবে করবো? হ্যাঁ, তখন হচ্ছে যে এই ফর্মুলা, তখন কি মানে যখন যদি বলা হচ্ছে যে প্রথমে তো 7 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, আরো 3 সেন্টিমিটার প্রসারণের জন্য কতটুকু কাজ করতে হবে? প্রথমে হচ্ছে হলো শুধু কি করলাম, স্বাভাবিক অবস্থায় ছিল, সাম্য অবস্থায় ছিল, কি করা হয়েছে বলেন? 7 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, তখন ফর্মুলা কি হাফ অফ কি কে এক্স স্কয়ার। আর যখন বলেছে অলরেডি 7 সেন্টিমিটার করা হয়েছে, আরো 3 সেন্টিমিটার করবো, তাহলে কতটুকু কাজ করতে হবে বলেন? তখন হচ্ছে এই ফর্মুলা হবে। ঠিক আছে, তখন হচ্ছে এই ফর্মুলা। ইভেন এই ফর্মুলাটাকে আমরা একটা ইউনিভার্সাল ফর্মুলা হিসেবে ধরতে পারি। কিভাবে? মানে সার্বজনীন। যেমন প্রথমটার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রাথমিক অবস্থায় এই যে স্প্রিং এর যে প্রান্তটা আছে, বলেন এই প্রান্তের সরণ হয়েছে কত? 0, তাহলে x1 0 আর x2 কত? 7। এখন যখন আমরা হচ্ছে এখান থেকে সাপোজ এটা a, এটা b, এটা c, b থেকে c হিসাব করতেছি, তাহলে হচ্ছে হলো এই কতটুকু সরণ হয়েছে বলেন? x1 কত? 7 সেন্টিমিটার। আর x2 কত? 10 সেন্টিমিটার। x2 কত? 10 সেন্টিমিটার। বুঝতে পারছি? আচ্ছা, লেখেন। না বুঝলে বলিয়েন। কি নাম কোন সমস্যা? বুঝতে অসুবিধা হচ্ছে? লেখা শেষ?
লেখা হয়ে গেছে। এখন শীটে যে ম্যাথটা দেওয়া আছে এটা একভাবে দেখানো হয়েছে, আরেকভাবেও করা যায়। এখানে কোশ্চেনে কি বলছে যে প্রথমে স্পিনটা কি করা হয়েছে বলেন, 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, 6 সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে আমরা আমাদের যে কৃত কাজ সেটা হচ্ছে হাফ অফ কে কি এক্স স্কয়ার। প্রথম পার্টটা নিয়ে কোনো সমস্যা নেই, খেয়াল করেন সবাই। 6 সেন্টিমিটার প্রসারিত করার পরে এরপরে আরো কি করা হয়েছে, 6 সেন্টিমিটার কি করা হয়েছে বলেন, প্রসারিত করা হয়েছে, 6 সেন্টিমিটার টু 6 সেন্টিমিটার। তাহলে বলছে এই যে পরের যে কাজটা করা হয়েছে, এই এই যে কাজটা আর প্রথম 6 সেন্টিমিটার যে কাজ দুইটা সমান কিনা এটা বের করতে বলছে। তো একটা প্রসেস অলরেডি করা হয়েছে, যে প্রথম ক্ষেত্রে কাজ হচ্ছে হাফ অফ কে এক্স স্কয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে কাজ কত, হাফ অফ কে ইনটু কি বলেন, এক্স টু স্কয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়ান স্কয়ার। কেউ যদি এইভাবেও চিন্তা করে যে স্প্রিং যেটা আছে এটার মোট প্রসারিত হয়েছে কত বলেন তো, কত, 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে কাজ কত, হাফ অফ কে ইনটু কত, এক্স স্কয়ার, হাফ ইনটু কে হচ্ছে কত জানি আসছিল 250, ইনটু এক্স হচ্ছে কত 0.12 স্কয়ার। তাহলে কত আসে এটা, 1.8 জুল। এটা কিন্তু হচ্ছে টোটাল কত, 12 সেন্টিমিটার প্রসারণের জন্য না বলেন, টোটাল কি 12 সেন্টিমিটার। এর মধ্যে প্রথম সাইডে 6 সেন্টিমিটারটাকে হিসাব করা হয়েছে কিনা বলেন, কত, এটা কত আসছিল 0. কত 45। তাহলে পরবর্তী 6 সেন্টিমিটারের জন্য কাজ কত, কতটুকু কাজ হয়েছে, 1.8 মাইনাস হচ্ছে 45 বিয়োগ করে কত আসে, 1.3। সেম আসছে, বুঝতে পারছি। একটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা করে ফেলতে পারি, যে প্রথমে যখন 6 সেন্টিমিটার হয়েছে আমরা এই ফর্মুলায় বড় রাখতে পারি, x2 হচ্ছে কত বলেন 6 সেন্টিমিটার, আর x1 কত, x1 এখানে এই প্রান্তে কোনো সরণ হয় নাই 0। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কত, পরবর্তী 6 সেন্টিমিটারের জন্য আমরা কি বলবো, এই প্রান্তের সরণ কি হয়েছে না হয় নাই, এই প্রান্তটার হয়েছে, কত হয়েছে 6, আর পরবর্তী প্রান্তের কত 12। ঘুরে ফিরে রেজাল্ট কি আসবে, সেমই আসবে। আমাদেরও কমন সেন্স কি বলে যে একটা স্প্রিং কে যদি আমরা প্রসারিত করি, প্রথম 5 সেন্টিমিটার প্রসারিত করতে যে পরিমাণ কাজ করতে হবে পরের 5 সেন্টিমিটারের জন্য কি সেম লাগবে বলেন, না, কারণ পরে তো হচ্ছে হলো এটা প্রত্যয়নী বলটা কি বেশি হবে, সো তাকে হচ্ছে হলো পরের দিকে প্রসারিত করতে হলে কি করতে হবে, যে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, বল যত বেশি হবে কাজও কি হবে বেশি হবে, কারণ এখানে সরণটা ওরা কি দিছে, সমান দিছে। হেলানো তল, আমাদের আলোচনার টপিক হচ্ছে হেলানো তল। খেয়াল রাখবেন এই হেলানো তল পড়া মানে হচ্ছে চ্যাপ্টার 4এও কিন্তু কি আছে, হেলানো তল আছে। হেলানো তলের ম্যাথ আমরা অনেক করব ইনশাআল্লাহ। এই চ্যাপ্টার হচ্ছে আমরা আগামী সপ্তাহে আমাদের একদম ভালো করে শেষ হয়ে যাবে। তো এখন আপনারা যা যা পারবেন সেটা করেন, যেমন হচ্ছে 24-এর গরুর গোটা পারবেন, এটা করে ফেলেন। জি এখনই করেন, সবাই ইনফরমেশন দেওয়া আছে, ডায়াগ্রামও দেওয়া আছে, খুবই সহজ প্রশ্ন, গরু বিশেষ করে গরুর গত পারা উচিত। আমরা ফিজিক্স ক্লাস করতেছি, দেখেন আমরা যে ফিজিক্স ক্লাস করতেছি এইভাবে হবে না, মানে আমার অভিজ্ঞতা বলে যে এইভাবে যে আপনারা আমি করতেছি বসে বসে করতেছি, এখানে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, আমি বলে দিব কি কি করতে হবে। আবার বলে রাখি নর্মালি অন্যান্য সাবজেক্ট যা আছে এই ফিজিক্স স্টুডেন্ট সবচেয়ে বেশি কি করে, খারাপ করে। এবং খারাপ করার কারণটা আপনারা বুঝতেছেন তো কেন এত খারাপ করে, কারণ অনেক প্রচুর বেসিক আছে। তো সেই জন্য হচ্ছে হলো যে আমি আপনাদের কিছু প্ল্যান দিয়ে দিব পরবর্তী সময়, আমি এটা নিয়ে কাজ করতেছি যে কিভাবে আরো আমাদের ফিজিক্স ক্লাসটা কি করা যায়, আরো হচ্ছে হলো এক্সক্লুসিভ করা যায়, ঠিক আছে। আর সবগুলো ম্যাথ যদি আমরা দৌড়ে দৌড়ে করি তাহলে তো হচ্ছে শেষ করতে সিলেবাস আগাইতে পারবো না। তো
তো দেখা যাবে যে একই টাইপের দুই একটা করে করবো, বাসায় কাজ দিয়ে দিব, সমস্যা হলে দেখাবেন, যেমন করছে সমস্যা হয়েছে দেখাইছি আমাদের এরকম করে করে ফেলেন, গরুর গোটা করে ফেলেন সবাই। 24-এর গরুর গো। ঠিক আছে না, বলছিলাম কিন্তু অনেক সহজ, ডায়াগ্রাম দেওয়া আছে না, কার কার হয়েছে? আনসার পাস। এখানে কিন্তু সবগুলো সমান দেওয়া আছে, এম এন তারপরে কি,
এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই মানটা দেওয়া আছে কত? 2 মিটার। এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। তাহলে গতিশক্তি সূত্র কি বলেন তো? হাফ অফ এম বি স্কয়ার। এটা দেওয়া আছে কত? 11.76। এম দেওয়া আছে কত? 0.4। বি স্কয়ার, বি স্কয়ার সূত্র কি? ইউ স্কয়ার প্লাস হচ্ছে কত? 2gh ইকুয়াল টু হচ্ছে 11.76। এখন আপনারা বলেন এইখান থেকে এখানে উঠাতে লাগছে 11.76, তাহলে এখান থেকে এখানে নামলে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে? সেম। শক্তি সৃষ্টি করা দরকার করা যায় না। তাহলে এই বিটা হিসাব করবো হচ্ছে হলো কি, যে এখান থেকে যদি এটাকে ছেড়ে দেওয়া হয়, এখানে যে বেগটা হবে সেটা হচ্ছে হলো কি বি। এখন বলেন তো তাহলে ইউ কত হবে? এই এতক্ষণ ধরে কি বলছে? কোশ্চেনটা ভালো, ঠিক আছে। প্লাস হলো কেন? আবার বলতেছি যে এইখানে এখানে যে বেগটা কত হবে এটা বের করা যাবে? বা এইখানে যে বেগটা কত বেগে ইয়ে করা আছে, নিক্ষেপ করা আছে, এটা কি বলা যাবে? কিছু দেওয়া নাই, আদি বেগে দেওয়া নাই, শেষ বেগ দেওয়া নাই। ওরা বলছে যে এই যে এখান থেকে এটা কত, এই বিন্দু কত? এম। এম থেকে এই পর্যন্ত আনতে কতটুকু শক্তি ব্যয় হয়েছে? 11.76। এটা শক্তিটা দেওয়া আছে। তাহলে আমরা এটা বলতে পারি না যদি এ থেকে এম এ আসে, কোত্থেকে এ থেকে এম এ আসে, তাহলে একই পরিমাণ শক্তি সে কি প্রদান করবে না বলেন? এই শক্তিটা ক্ষয় করবে কিনা? এই সোজাই বসো। হ্যাঁ। তাহলে এখন এখান থেকে যখন ছেড়ে দিব তখন বেগ কত? কত? জিরো। বেগ কত? জিরো। এখন নিচের দিকে আসতেছে না, তাহলে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। উপর থেকে নিচে কই নাই কেন বলেন? কারণ আদি বেগে দেওয়া নাই, শেষ বেগে দেওয়া নাই। বাট শক্তি দেওয়া আছে। শক্তির বেসিক কি, যে এই এম থেকে এতে আসতে যে পরিমাণ শক্তি লাগবে, আবার এই থেকে এম আসলে একই পরিমাণ শক্তি কি সে নির্গত করবে শক্তি, কারণ এখানে কোনো ঘর্ষণ বল নাই, কি নাই? ঘর্ষণ বল আছে? নাই। এবার বুঝছি নাই? কোশ্চেনটা বুঝতে পারছো? এই জন্য আমরা এই লজিক দিয়ে করবো। আদি বেগ কত? শূন্য। 2 × g × h। জি হচ্ছে 9.8। এখান থেকে হচ্ছে হলো যে এইচ এর মানটা সবাই বের করে দেখেন কত আসে। হুম? এটা দিয়ে করছো? আচ্ছা হ্যাঁ, সবাই দেখেন কত আছে, এইচ কত আছে, ক্যালকুলেশন করেন কুইকলি। না বুঝলে আবার আবার প্রশ্ন করো, মাঝে মধ্যে হচ্ছে হলো যে মানে এই যে কি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই বা হতাশার কোনো কারণ নেই। হ্যাঁ, এখন তো তাল শুরুই হয় নাই, এখন তো প্রথম দিকে আছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিভাবে? হুম, একই কথা। কত আসছে? 3 মিটার। এইচ মানে কতটুক বলেন? এটা নাকি কোন এইচ? এটা এইচ নাকি এটা? এটা না? বুঝছি তারা বুঝি নাই। এইচ কিন্তু এটা, কারণ এখান থেকে এখানে উঠা মানে কি, আমরা বলছি নিচ থেকে এখান থেকে এখানে উঠা। এইচ হচ্ছে 3 মিটার। তাহলে এইচ যদি 3 হয়, এখন কি এ এম বের করা যাবে না? এইচ ডিভাইড বাই এ এম ইকুয়াল টু কত? কোন ত্রিকোণমিতি হবে? অ্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু, সাইন 30 ডিগ্রি। তো এইচ ইকুয়াল টু হচ্ছে বা এ এম ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইড বাই সাইন কত? 30। এইচ হচ্ছে 3, এটা হচ্ছে হাফ, কত হবে? 6 মিটার হবে। কত হবে? 6 মিটার। তাহলে আমাদের কি বের করতে বলছেন? এম এ বি। এম এ বি এর দূরত্ব কত হবে? সো এম এ বি ইকুয়াল টু হচ্ছে এম এ প্লাস কত? এ বি, বা এ এম প্লাস এ বি। 6 আর কত 2, টোটাল কত? 8 মিটার। হুম।
জানি স্যার গেস করে এমএ করতে তো দূরত্ব আমাদের এমএ তো ইউজ করব অসুবিধা নেই তো। এম এ বি মোট দূরত্ব, মানে এম এ গেছে আরো বল প্রয়োগ করে 2 মিটার পরে বিমুতে পৌঁছাইছে, তার মানে এটা 2 মিটার আর এটা কত 6 6 2 8 ঠিক আছে। সেটা কি এখান থেকে এখানে গেছে নাকি স্যার এইচ বড় বলতেছে কি মানে এখানে বলছে এমএ করতে হুম, তো এইটুকু দূরত্বটা আমরা ইউজ করবো না স্যার এমএ করতে দূরত্ব খুশি তো? এই যে এম এ কত 6 আসছে এম। আচ্ছা তার মানে থিটা অবস্থা বলতে হবে মানে সরি এটা কেন ব্যবহার করছেন সাইন অনুপাতটা থ্রি ধরে করতে পারলে কেন কি ধরে যে থ্রি আমরা যে বের করছি স্যার এইচ এর মান থ্রি এস তো এটা, এই যে আমরা কি শিখছি এখান থেকে এটা মানে কি, এই যে এখান থেকে এটা, ঠিক আছে। আচ্ছা একটু লিখে নেন, এখানে অনেক কথা আছে। এই যে এখন সবাই ফুল হচ্ছে ফুল কনসেন্ট্রেশন দিবেন, ফুল এখন বেসিক আলোচনা হবে। সোজা রাস্তা আপনারা চলতে পারেন। তো এই হেরানো তল বরাবর যদি আপনাদের দেওয়া হয় তখন হচ্ছে হলো ঘর্ষণ থাকবে না থাকুক, বেশি বেশি আপনারা পিছলাই পড়ে যান। তো সেই জন্য হচ্ছে ঘর্ষণের পাশাপাশি আপনাদের কি করতে হবে, নিজের মধ্যে একটা একটা হচ্ছে হলো যে ইন্টারনাল একটা ফোর্স রাখতে হবে। কি রাখতে হবে নিজের ভিতরে, যেটা দিয়ে আপনি হচ্ছে হলো কি এই হেরানো তলে আটকে থাকতে পারবেন, ঠিক আছে, পিছলাই যেতে না যাবেন। তো সেই জন্য এখন যে বেসিক গুলা বলতেছি এগুলো একটু হয় ভালো করে রিভিউ করিয়েন। অনেকের এখানে কোশ্চেন থাকতে পারে যে এখানে বি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2জি এইচ কেন এটা হয় নাই, তাই না? এইচ কেন আমরা এটা নিচ্ছি। তো এই বিষয়গুলো আমরা এখন ধীরে ধীরে ব্যাখ্যা করব। এই হেলানো তল অ্যাডমিশন পরীক্ষা প্রচুর আসে, যেখানে বিশেষ করে বুয়েটে বা এতে, এবং হাই লেভেলে অনেক কাজে লাগবে। পাশাপাশি বলছি আমরা চ্যাপ্টার 5 করতেছি, বা চ্যাপ্টার কি 4এও কিন্তু কি আছে, হেলানো তলের ম্যাথ আছে। আমরা সহজ ভাষায় যেটা জানি যে মনে করেন যে একটা ভেক্টর যদি এদিকে পি হয়, তো এই কোণটা থিতে হলে তার উপাংশ কত বলেন? এদিকে উপাংশ কত? এটা তো সবাই জানেন কত, পি কস থিটা। যেদিকে উপাংশ সেদিকে কি কস থিটা, এটা সবাই জানি তো। আচ্ছা সাপোজ মনে করেন যে আমরা এই যখন হেলানো তলে ক্যালকুলেশন করব, হেলানো তলে ক্যালকুলেশন যখন করব, যে যে বরাবর বেগ সেই বরাবর ত্বরণ, সেই বরাবর ওজন, সেই বরাবর বল। অর্থাৎ এখানে এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ভেক্টর রাশি কি কি এটা খেয়াল রাখতে হবে। কি রাশি? ভেক্টর রাশি। আপনারা তো হচ্ছে হলো যদি বলেন যে এইদিকে হচ্ছে হলো টি কাজ করতেছে, সো এটা থিটা, এটা হচ্ছে টি কস থিটা, এটা মানবে কেউ? টি এর কোনো দিক আছে? টি এর সময়ের কোনো দিক নেই। সো উপাংশে ভাগ করব কাদেরকে? যাদের দিক আছে, ভেক্টর রাশিকে ভাগ করব। এখন আপনি আসেন দেখেন, এই যে মনে করেন সাপোজ একটা তল বরাবর এখান থেকে এখানে আসতেছে আসতেছে সাপোজ আমরা বোঝানোর জন্য ধরলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা কত থিটা, জি কাজ করে কোন দিকে, তাহলে এইদিকে উপাংশ কত হবে, জি কি cos থিটা। দেখেন বেগের যে প্রথম সূত্র বি ইকুয়াল টু ইউ প্লাস কত বলেন, এটি না? তো বেগটা বস্তুত এই বরাবর পড়তেছে, তার মানে বেগ কত এদিকে, তাহলে বেগের এদিকে উপাংশ কত হবে, কত হবে, বি কি cos থিটা। আদি বেগ যদি ইউ থাকে তাহলে তার আর এদিক বরাবর উপাংশ কত হবে বলেন, বলেন ইউ কি cos থিটা। এর উপাংশ কত হবে, কত হবে a cos থিটা। আর টি তো উপাংশ নাই, এখন বলেন সবগুলো থেকে cos থিটা কমন নিয়ে কাটাকাটি যায় না, তাহলে b ইকুয়াল টু কত ইউ প্লাস এর আবার ঘুরে ফিরে আগেরটাই আসে। বুঝছেন না বুঝেন নাই? দেখেন আমরা দেখেন, যেমন আমরা জানি বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস কত 2জি, বা আমরা প্রথমে এ এস ধরি, নরমাল সূত্র। তো এখন হচ্ছে যদি এখন হচ্ছে হলো যে এটা এটা কনসেপ্টটা কিভাবে আসবে, সাপোজ মনে করেন আপনি একটা বস্তুকে এই বেগে নিক্ষেপ করলেন, কিন্তু এটা পড়ে গেছে কোন দিক বরাবর, হেলানো তলে। তো এইদিকে না গিয়ে সে কি এইদিকে চলে আসবে, ব্যাপারটা বুঝতেছেন? আমরা আমরা কনসিডার করছিলাম যে সোজা নামতেছিল, বাট হেলানো তলে যাওয়ার ফলে যেতে পারতেছে না, এখন কোন দিকে কোন দিকে যাবে, এই দিক উপাংশ দিয়ে হেলানো তল বরাবর যাবে। তাহলে বি এর এইদিকে উপাংশ কত হবে, বি cos থিটা, ইউ কত, ইউ কি cos থিটা। তারপর 2 এর কত হবে, এ cos থিটা, এস এর কত কত হবে, এস cos থিটা। তাহলে বি স্কয়ার কি বলেন, cos স্কয়ার, ইউ স্কয়ার কি cos স্কয়ার, তারপরে হচ্ছে হলো কি এখানে কত হবে 2a, তাও কি cos স্কয়ার না, cos স্কয়ার বাদ যায় না, ঘুরে ফিরে সূত্র কি আসে বলেন, 2as, 2as। মানে আপনারা আমার কনসেপ্টটা বুঝতেছেন যে হেলানো তল হোক
অথবা সোজাই হোক, যে দিক বরাবর বেগ সেই দিক বরাবর সরণ, সেই দিক বরাবর কি ত্বরণ, সেই দিক বরাবর ওজন, সেই দিক বরাবর বল, মানে সেই দিক বরাবর আমরা ব্যাকওয়ার্ড আসে নিব। বুঝতেছি না বুঝি নাই? আচ্ছা বুঝতে পারলাম, যদি লেখেন ভিডিও দেখে পরে দেখি। এবার এই যে আমরা যে একটাকে ফর্মুলাটা ব্যবহার করলাম, কি করছি বলেন তো, কোন ফর্মুলা ইউজ করছি? বি স্কোয়ার ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার প্লাস কত বলেন, 2g কি এইচ। কি কোন ফর্মুলা ইউজ করা হয়েছে? যে হেলানো তলের এই যে এখান থেকে একটু পর্যন্ত যে কাউন্ট করা হয়েছিল, এখান থেকে এখানে উঠাইতে কতটুকু শক্তি লাগছে বলছে? 11.76 জুল। ঠিক আছে, এখন যদি আমরা খেয়াল করেন এই অ্যাঙ্গেলটা কত ছিল বলেন, 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি হবে। তো আমরা হিসাব করছি কত, এই বরাবর হিসাব করছি, কি বরাবর, এই বরাবর। যদি এই বরাবর হিসাব করতাম সেক্ষেত্রে কি চেঞ্জ আসতো বলেন? আমরা ধরলাম যে এইদিকে বেগ ধরলাম কত, বি, এদিকে ধরলাম কত, বি, ওকে, বি স্কয়ার, ইউ কত, 0, আদি বেগ কত, 0, 2g, জি এর জি তো কাজ করে এইদিকে, জি এর এদিকে উপাংশ কত, জি cos কত, 60। ঠিক আছে, জি cos কি 60। আর হচ্ছে হলো যে আমরা এখান থেকে হচ্ছে হলো এটাকে ধরলাম হচ্ছে হলো কি, আমরা সরণ তো এ এম বরাবর ধরলাম। ওকে, এবার দেখেন তো কত আসে। এবার আমরা এই বরাবর করছি, কত আসে? বি স্কয়ার কত আসছিল, হাফ অফ এম বি স্কয়ার, গতিশক্তি এখান থেকে বি স্কয়ার, বি কত আসছিল জানি, 19.68। না, প্রথমে হচ্ছে গতিশক্তি দিয়ে যে আমরা গতিশক্তি দেওয়া ছিল এখান থেকে আহ, বেগ বের করা যায় না, যেটা ওটা ওখান থেকে বের করার কত আসে, বি স্কয়ার কত আসে এখান থেকে 11.76 ধরে বি স্কয়ার কত আসে? বি স্কয়ার কত আসছে? হুম, 58.8, 58.8, বি স্কয়ার ডাইরেক্ট বাড়াই দিয়েছে, 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে হাফ ইন্টু এ এম। দেখেন তো এ এম এর ভ্যালু কত আসে, আসেন, 6 আসে। আগে কত আসছিল, ঘুরে ফিরে কিন্তু সেম আসছে। সো দেখেন আমি কিন্তু দুইভাবে দেখাচ্ছি, কারণ আপনার ম্যাথ একটু স্ট্রং হয়। আপনি হেলানো তরল বরাবর করতে পারেন, আর হেলানো তরল করার দরকার নাই, যাবে হেলানো তরল বল, কিন্তু আমরা উপর নিচে হিসাব করবো, হিসাব করবো উপর নিচে। দেখেন দুইটা এটা লিখে রাখেন, দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট বেসিক। আপনি সব হেলানো তরল বরাবর নিয়ে আসতে পারেন, আবার কি সব কি উলুমা বরাবর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আগে আমরা কি বরাবর রাখছি, উলুমা বরাবর, উপরে নিচে। আর এখন সবগুলো নিয়ে আসছি কি বরাবর, হেলানো তল বরাবর। এটা হেলানো তল বরাবর। এই যে বেগের মান তো হচ্ছে বি স্কয়ার, এটা বের করবো, এটা এটা অলরেডি বের হয়ে গেছে। আদি বেগ শূন্য, তো শূন্য থাকলে তো এটার উপাংশ থাকবে না, বাকি আছে কি জি, জি এর এদিক বরাবর উপাংশ কত, আর এদিক বরাবর সরণ কত, এম। দেখেন এম 6 আসছে। বাট আমরা নরমালি এই প্রসিডিউরটা অ্যাভয়েড করব, কি করব, অ্যাভয়েড করব, কারণ হেলানো তল বরাবর উপাংশ ভাগ করা কঠিন। আমরা সবসময় কি করব, হেলানো তলে গেলেও আমরা সবসময় কি করব, উপর নিচ হিসাব করব, কি হিসাব করব,
উপরে নিচে হিসাব করবো। যেমন আগেরটা যেটা করছিলাম যে ডাইরেক্ট উপরে নিচে, আগেরটা কি কাজ করছি, যদিও এখান থেকে এখানে আসি, দেখেন আগেরটা কি করছি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কত বলেন, 2gh। তো বি স্কয়ার তো আছে, ইউ স্কয়ার কত, 0, এই দিক বরাবর, এই দিক বরাবর কত, জি, এইচ কত, তাহলে এই দিক বরাবর হবে। সব যেদিক বরাবর নিব সবগুলোকে এক দিক বরাবর নিব, তাহলে আর ঝামেলা হবে না। যতগুলো ভেক্টর রাশি আছে সবগুলো কি করব, একদিক বরাবর। ঠিক আছে, প্রথম দিকে তো একটু 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 কঠিন লাগবে, আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন সহজ লাগবে। এবার আসেন পরের যে কোশ্চেনটা যেটা বলছে যে আর এবং পি বিন্দু বস্তুটির মোট শক্তি সমান হবে কিনা। কোথায় কোথায় বলছে, আর বিন্দুতে আর কি, পি বিন্দুতে। এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে এম এন ওয়ান, মানে কয়টা অংশ আছে, 1 2 3 4 5 6, তার মানে প্রত্যেকটা কত মিটার, প্রত্যেকটা পুরোটা যদি 6 হয় প্রত্যেকটা কত হবে, 1 মিটার করে হবে না, নাকি বুঝেন নাই, এটা এ, এটা হচ্ছে হলো এম, এটা হচ্ছে, এটা এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সরি, এটা এম, এটা হচ্ছে এ, এটা এন, এটা হচ্ছে কি ও, তারপরে কি পি, এরপরে হচ্ছে হলো যে কিউ, এরপরে হচ্ছে হলো কি আর, তাই তো। তাহলে সব প্রত্যেকটা কত হবে, প্রত্যেকটা 1 হবে। এম এন ইকুয়াল টু হচ্ছে নো ইকুয়াল টু হচ্ছে ওপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু আর এ বা এ, সবগুলো হচ্ছে কত মিটার, 1 মিটার করে হবে, কারণ পুরোটা হচ্ছে কত, পুরোটা আমরা বের করছি হচ্ছে হলো 6 মিটার। এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। কি বের করতে বলছে, যে আর এবং পি বিন্দুতে এটা কত, 1 মিটার। এটা এটা 30 হলে এটাও কি 30 না, 30। তাহলে কতটুকু নামছে একটু বের করা যাবে না, আমরা তো একটা কোণাকুণি হিসাব করতে পারি, হ্যাঁ তল বরাবর, আর একটা হচ্ছে উপর নিচে, আমরা নরমালি উপর নিচটাই বেশি প্রেফার করবো, আমরা এভাবে করে আসছি। এটা কি বের করা সম্ভব, করেন দেখি। তাহলে এক্স বাই কত 1 ইকুয়াল টু কত, হুম, না না এটা 60 হবে, এটা এটা 30 হবে, যে যে কোনো একটা দিয়ে করলে হবে, গ্রুপের মান সমান, আপনি এটা দিয়ে করতে পারেন আবার এটা দিয়ে করতে পারেন, এটা অনুরূপ কোণ, এটা 30 হবে, আর উপরের কোণটা 60 হবে, বুঝছেন, বুঝছি সবাই। তাহলে এক্স বাই 1 কত হবে, 30, এক্স ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু হাফ, তাহলে এক্স এর ভ্যালু কত, 0.5 মিটার। মোট শক্তি মানে কি শক্তি বের করতে হবে, বিভব শক্তি, ইপি ইকুয়াল টু কত, এন জি এইচ, কত কোন বিন্দুতে, আর বিন্দুতে, এন দেওয়া আছে কত, 0.4, জি হচ্ছে কত, 9.8, এইচ কত, এইচ কত পাইছি আমরা, মানে এখানে এইচ হচ্ছে এক্স কত বলেন, পয়েন্ট কি 5, 0.5 হবে, মানে দেখে কি বলতে পারবে। বিভব শক্তির ক্ষেত্রে সবসময় এইচটা কোত্থেকে হিসাব করতে হয়, ভূমি থেকে, কোত্থেকে, ভূমি থেকে। তাহলে এইচ কত ছিল, পুরোটা পুরোটা কত ছিল, এটা 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 3 ছিল না, এটা ছিল 3 ছিল, তাহলে আমাদের এখানে এইচ কত হবে, 3 মাইনাস কত, পয়েন্ট কি 5। বিভব শক্তি আর গতি শক্তি যোগ করবে, হ্যাঁ, কত আমি বিভব শক্তি বের কত আসে এটা, ওরা না তাড়াতাড়ি কত আসে, 9.
কত আসে 9.8 জুল। আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদের বেসিক স্ট্রং করার জন্য দেখেন আমি এই পার্টটা হেলানো তল বরাবর করি। এটা আমরা কি করছি, ডাইরেক্ট উপরে নিচে করছি। দেখেন শেখানোর জন্য আপনারা যারা শিখতেছেন তারা মনোযোগ দেন। তাহলে যদি আমরা হেলানো তল বরাবর হিসেব করি, তাহলে সবকিছুই কিছু নিয়ে আসতে হবে, হেলানো তল বরাবর নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হলো প্রসেস টু ইকুয়াল টু হচ্ছে কত, বল ইনটু কি, সরণ। সরণ এখানে দেওয়া আছে ডাইরেক্ট, সরণ কত, হেলানো তল বরাবর 1 মিটার আছে না, এটা কত 1। এখন দেখেন বল কতটুকু কাজ করবে, মানে ওজনটা এই দিক বরাবর কাজ করবে না, তো এই অ্যাঙ্গেলটা কত 60, তাহলে এই দিক বরাবর উপাংশ কত, এফ হচ্ছে এমজি তাহলে কত cos 60। তাই বুঝে নাই? আমাদের অপশন আছে, আমরা সোজাসুজি নিতে পারি, আবার কি হ্যাঁ তল বরাবর নিতে পারি। আমি দুইটা দেখাইছি, পরীক্ষা হলে যেটা মনে আসবে এটা করবে। হুম, আপনার হচ্ছে হলো যে এই যে দেখেন এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 90, তাহলে এটা কত হবে, এটা 60 ডিগ্রি হবে। যদি আপনি এই দিকে কোনো কোণ নেন তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, অনুরূপ কোণ, বাট উপরের কোণটা নিলে কত হবে, 60 হবে। তাহলে খেয়াল করেন, আমরা যদি হেলানো তল বরাবর নিয়ে আসি, ওজন কাজ করতেছে এই দিকে, তাহলে হেলানো তল বরাবর উপাংশ কত, এই অ্যাঙ্গেলটা কত 60। তাহলে mg cos 60, m কত 0.4, 9.8 ইন্টু হাফ ইন্টু 1, বলেন মানে কোনো পরিবর্তন আসছে? আপনি দূরে শিখবেন, কেন, কারণ আপনি যদি একটা শিখেন মনে হবে যে হয়তো এটাই করতে হবে, এটাই করতে হবে। আপনি দূরে শিখেন, দেখেন যে হেলানো তল বরাবর করলে যে কাজ, আবার কি আবার উলম্ব বরাবর করলেও কি সেম কাজ। দেখেন দুইটা মান সেম আসছে না ভিন্ন আসছে, সেম আসে। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে বলেন তো, এই এসটা 1 হবে না, তো এই এস কত হবে, এসটা হবে হচ্ছে হলো এটা 5 হবে, কত হবে, না এদিক বরাবর টোটাল কত ছিল, 6 ছিল, তাহলে এটা 5 হবে, 5। না আমরা পুরোটা হিসাব করবো না, পুরোটা কত, পুরোটা ছিল কত 6, তাহলে 1 মিটার নামছে, আর এদিক বরাবর এবার 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 মিলে এটা হচ্ছে হলো 6 মাইনাস 1, মানে এখান থেকে 5 আসে। এখন ঠিক আছে? এটা করলে হবে, এটা করলে হবে, ঠিক আছে, দুটো লিখে রাখেন। আমরা নরমালি প্রথমটাকে প্রিপেয়ার করবো বেশি। লেখা হয়ে গেছে? এবার কি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি সূত্র কি, হাফ অফ এম বি স্কয়ার। বি স্কয়ার সূত্র কি, আমরা যদি হচ্ছে সোজাসুজি করি তাহলে কত, আদিবৃত্ত শূন্য 2g, তাহলে কত হবে, h হবে। m হচ্ছে 0.4 ইন্টু 2 ইন্টু 9.8, h কত, h মানে হচ্ছে উলম্ব সরণ কত, পয়েন্ট কত 5 না, হ্যাঁ এটা আর বিন্দুতে, আমরা এখন আর পয়েন্টে আছি, কত আসে 1.96, তাহলে টোটাল কত আসতেছে 9.8 প্লাস হচ্ছে 1.96, যোগ করে কত আসে, দেখেন সবাই এই গতিশক্তির পার্টটাও কিন্তু আমরা যে হেলানো তল বরাবর করি, এখন আপনারা বলবেন আমি লিখবো, কোন বরাবর নিচ্ছি এখন, প্রসেস টু হেলানো তল বরাবর, খেয়াল করেন হাফ অফ কি বলেন এম ভি স্কয়ার, আদি ব্যক্ত কত
জিরো, তাহলে জিরো স্কোয়ার প্লাস জি এর জি কাজ করে কোন দিক বরাবর, পৃথিবীর কেন্দ্র দিক, নিচের দিকে, তাহলে এদিকেও ফাংশন নিতে হবে না, এদিকেও ফাংশন কত হবে, জি কস কত 60, আর সরণ কতটুকু হয়েছে 1। দেখেন বিভব শক্তি আর গতিশক্তির মধ্যে এটা হচ্ছে পার্থক্য, যে বিভব শক্তি বস্তুটা হচ্ছে নিচ থেকে উপরে গেল নাকি উপর থেকে নিচে আসলো এটা ম্যাটার করে না। বিভব শক্তি সবসময় বস্তুটা কোথায় আছে, ভূমি থেকে কত উপরে আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাট গতিশক্তি হচ্ছে হলো বস্তুটা কোন দিক থেকে কোন কোন জায়গায় আসছে। আমার বস্তুটা এখান থেকে এখানে আসছে, তা আমাদের এখান থেকে এখানে হিসাব করতে হবে। যদি নিচ থেকে এখানে আসে তখন এখানে আদিবেগ কত, এত কতটুকু সরণ কতটুকু পথ অতিক্রম করে আসছে ওটা হিসাব করে করতে হয়, যেটা আলাদা জিনিস। মানে বিভব শক্তি বিষয়টা কেমন, বিভব শক্তি বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে মনে করেন আপনার শেয়ার বাজারে আপনি এখন হচ্ছে কোটিপতি, তো এখানে স্কেল দেওয়া আছে, মনে করেন এটা হচ্ছে 5 কোটি, এটা হচ্ছে 10 কোটি, এটা 15 কোটি, এটা কত 20 কোটি, ঠিক আছে। তো এখন হচ্ছে হলো যে আপনার হচ্ছে হলো যে সাপোজ হচ্ছে হলো যে আহ, এক ছেলের হচ্ছে হলো যে বললো যে মেয়ের কি বলে বলো গার্ডিয়ানকে বললো যে আমি তো এখন কোটিপতি, শেয়ার বাজারে গিয়ে দেখে আসেন, ঠিক আছে। এখন ছেলে দেখে আসছে যে আজকে হচ্ছে 15 কোটি, এখন হচ্ছে হলো মেয়ে ভাবতে গেলে আরে আর তুমি তো ভুল বলছো, কি হয়েছে, তোমাকে দেখলাম 12 কোটি, কত কোটি, 12 কোটি, ঠিক আছে, হতে পারে না। আবার হচ্ছে হলো কয়দিন পর আবার হতে পারে না যে এখানে চলে আসছে 18 কোটি, হইতে পারে না। তার মানে হচ্ছে হলো যে এখানে আমার টাকাটা, আমার যে মানে প্রাইস, আমার যে শেয়ারের প্রাইস, যে বর্তমানে যে প্রাইস এটা আমার কাছে আছে, এখন আমারটা 18 যে হয়েছে এটা বেশি থেকে কম হইতে পারে, আবার কম থেকে কি বেশি হইতে পারে, কথা বুঝছি না বুঝি নেই। সাপোজ হতে পারে যে 18 কোটি, একজন 20 কোটি ছিল সে হয়ে গেছে কত 18 কোটি, আবার একজন 15 কোটি ছিল তার হয়ে গেছে কত 18 কোটি। তাহলে বিভব শক্তি রয়েছিল বর্তমানে তার অবস্থা কি, বিভব শক্তি হচ্ছিল বস্তুটা নিচ থেকে উপরে যাচ্ছে নাকি উপর থেকে নিচে নামতেছে, এটা এটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে হলো কি বর্তমানে তার শক্তি কত। এখন সে যদি নিচ থেকে উপরে যায় তার বিভব শক্তি আস্তে আস্তে কি বাড়বে, উপর থেকে যদি নিচে নামে আস্তে আস্তে কি কমবে, কথা ক্লিয়ার। আর গতিশক্তি নির্ভর করবে কিসের উপরে, গতিশক্তি সংখ্যাটা কি, যে ইনিশিয়াল পয়েন্ট থেকে বর্তমান পয়েন্টে আসতে যে পরিমাণ কাজ করা সামর্থ্য সে লাভ করে, ঠিক কিনা, এরকম ছিল না। তাহলে এখন হচ্ছে হলো আমি যদি এখান থেকে এখানে আসলে যে সামর্থ্য হবে, এখান থেকে এখানে থেকে সামর্থ্য হবে তাই হবে, ডেফিনেটলি না, ঠিক কিনা। তো এই জন্য গতিশক্তি হিসাব করতে হবে যে পথ গেছে ওই পথ ধরে। আর বিভব শক্তি কিন্তু পথের উপর নির্ভর করবে না, নির্ভর করবে সবসময় সে এখন কোন লেভেলে আছে, কতটুকু এনার্জির মধ্যে আছে এখন, ঠিক আছে। আচ্ছা, এটা করলে কি মান কি ভিন্ন আছে দেখেন তো, ফেরানো তল বরাবর করলে এটা 0.2 আসে, আর এখানে আসে 9.8 ইন্টু হাফ। কোথাও কি বলেছেন, এখানে কি হবে তো, এটা 0.98। হুম, আচ্ছা আচ্ছা, এখানে একটা টু বাদ দিছে, বি স্কয়ার ই স্কয়ার প্লাস 2 জি আছে, হ্যাঁ টুটা বাদ দিছে একটা, তাহলে 1.96 হবে, তাই না। কি শিখলাম আমরা, আমরা চাইলে সবগুলা কি করতে পারি, ফেরানো তল বরাবর নিয়ে আসতে পারি, অথবা হচ্ছে হলো কি উপরে নিচে যেভাবে শিখে আসছি ওইভাবে করলেও কি চলবে। জি অবশ্যই, জি বলেন। হুম, হুম, গতিশক্তি কারণ আসছে তো সেই এখান থেকে এখানে আসছে, সে তো নামতেছে, যে এখান থেকে হিসেব করছি, এখান থেকে নামতেছে। বৃহস্পতি হচ্ছিল ভূমি থেকে কত উপরে আছে, তার ভূমি থেকে একটু কাছে, একটু তার ভূমি থেকে হ্যাঁ ভাই, হ্যাঁ পৃথিবী কেন্দ্র দিকে, তো তো আমরা যে লেভেলে থাকি এখান থেকে তো অনুভূমিক রেখার সাথে কি লম্ব, মানে বস্তু যেভাবে রাখো ফেরানো তোলা রাখি আঁকা বাঁকা যেখানে রাখি না কেন সবসময় কি ওজন সবসময় কিভাবে কাজ করে, লম্বা বরাবর, পৃথিবীর কেন্দ্র বরাবর। আর পয়েন্ট গেছে, এখন কোন পয়েন্টে আসতে হবে, কিউ না পি,
এটা হচ্ছে কি আর, এটা কি কিউ, এটা হচ্ছে কি পি। এখানে মনে হয় একটা কি আছে, আর দুইটা আছে মনে হয়। কি এরপরে পি, এরপরে কি ও, এরপরে কি এন, এখানে একটা এম আছে, তাহলে এরকম হবে তাই তো? ভুল করছি কোথাও? আর দিব, আর কিউ পি এরপরে কি ও, এবার ঠিক আছে। তো পি তে যদি আসে, এই পার্টটা আমার কাছে মনে হয় আপনারা পারবেন না, মানে পি পি এর ইয়েটা বিভব শক্তিটা। আচ্ছা একটা কাজ করেন, আপনারা হচ্ছে আপনারা বলেন, আমি লিখি, হ্যাঁ ওকে, মাঝামাঝি অবস্থায় আর কি, আপনাদের উপর ইয়ে না করি। এটা হচ্ছে হলো, এটা কত 1 মিটার, এটা কত, তাহলে নামছে কতটুকু? আপনারা সোজাসুজি করবেন না হেরানো তল বরাবর করবেন? সোজাসুজি। তাহলে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 30, বলেন এটাও কি 30? তাহলে এটাকে যদি আমরা হচ্ছে যে ওয়াই ধরি, এখন ওয়াই কি বের করা যাবে? করেন, ওয়াই বের করেন। প্রথমে আমরা বিভব শক্তি বের করবো। এটা 1 মিটার, 1 মিটার মোট কত এই পাশে? 3 মিটার, তাই না? তাহলে সাইন 30 ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, হাফ ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই 3। হ্যাঁ, ওয়াই এর ভ্যালু কত আসবে? 1.5, 0.4 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা, উচ্চতা কত, মানে এইচটা সবসময় কোথেকে হিসাব করতে হয় বলেন? ভূমি থেকে। পুরোটা কত ছিল? 3 মিটার। এটা কত? এটা হচ্ছে 1.5, তাহলে আর বাকি আছে কত? 1.5 এ বাকি থাকবে। যেহেতু মিডিলে আছে, দুদিকে সমান হওয়ার কথা, তাই না? এটা 1 মিটার, এটা 1 মিটার, 1 মিটার, একটা মধ্যবিন্দু আছে, তাহলে এইচ এরও কি মধ্যবিন্দু বরাবর হবে, মাঝখানে হবে। কত সেটা? 5.88 জন। এবার আমরা বের করবো হচ্ছে গতিশক্তি, হাফ অফ এম টি ভি স্কয়ার, 0 স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু জি হচ্ছে 9.8, এইচ কত? 1.5। 5.88, যেটা আপনারা 9-10 এ পড়ে আসছেন যে মধ্যবিন্দুতে কি হয়, গতিশক্তির বিভক্তি কি থাকে? সমান থাকে, ওটাই হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে মোট শক্তি কত আসতেছে? তাহলে কত আসবে? 11 পয়েন্ট কত জুল। শক্তি সমান, তাই না? অথবা বলবে কি, প্রশ্ন কি বলতে পারে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। দেখেন আপনাদের জন্য খুবই সহজ একটা প্রশ্ন, 27 নাম্বার। অলরেডি কিন্তু এর আগের ক্লাসে আপনাদের করা হয়েছে, এবং আপনারা গ গ দুইটাই খুব সহজে পারবেন ইনশাল্লাহ। 27 নাম্বার।
হুম কত নাম্বার? 27। 27 সবাই করেন। ঘ পদ্ধতি 27 নাম্বার। 27 নাম্বার না পেলে 27।
গুরুর কত আসছে? সবাইকে বুঝছি? আচ্ছা, পরেরটা পারা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা করলে হবে। কারো সমস্যা আছে? তারপরটা ঘোড়ার গ। তিরিশ ডিগ্রি দিয়ে গেলে কত আসে? তাহলে কি সুবিধা পাবে বলেন? হ্যাঁ, কাজ কম করতে হবে। কাজ কি কম করতে হবে না বেশি করতে হবে? কম করতে হবে, এটাই সুবিধা। মানে তার মানে খুব সহজ প্রশ্ন দিচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যবর্তী কোণ দিয়ে করা যাবে, আবার হচ্ছে আমরা এখন যে টেকনিক শিখলাম যে সবসময় হচ্ছে উপরে নিচে হিসাব করব। সো এফ ইন্টু এইচ, এইচটা আলাদা করে বের করে নিলে উত্তম, ঝামেলা কম হয়। এবার হচ্ছে হলো যে যে 28 নাম্বার যেটা আছে এটাও একটু সহজ মনে হয়। সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো। 28 নাম্বার, এরপর 28 নাম্বার দেখেন, 28 নাম্বারও সহজ আছে। ওই যে আবার কাজ বের করব। হ্যাঁ হ্যাঁ, কাজ করাটা কম আসবে, সো বলবো যে উনি তাকে কি কম কাজ করতে হবে, এটা হচ্ছে সুবিধা। তাহলে 28 নাম্বারে যে ইনফরমেশন দেওয়া আছে, এটা হচ্ছে সম্ভবত 30 ডিগ্রি, আর এটা কত 45 ডিগ্রি, তাই তো? গোলক আছে এখানে কয়টা? দুইটা আছে। এটা দেওয়া আছে 20 মিটার। ভর দেওয়া আছে? হ্যাঁ আছে তো, 2 কেজি পরে দুইটি গোলক, দুইটাই 2 কেজি। ভর দেওয়া আছে, এটাও 2 কেজি, এটাও 2 কেজি। তাহলে প্রথমে বলছে কি মোট শক্তি বের করতে বলছে, তাহলে পারা যাবে না? মোট শক্তি তো বলছে বিভব শক্তি, কারণ গতি শক্তি তো নাই। বুঝি নাই, রেখে দেওয়া হয়েছে বেগ শূন্য। তাহলে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি কত? mgh। এম কত? মোট বলছে, তাহলে মোট কত? 4 কেজি। বুঝি নাই। জি হচ্ছে কত? 9.8। এইচ কত? এখন এটা হচ্ছে এইচ। এইচ দেওয়া আছে এই পাশ, তাহলে এই পাশ থেকে বের করতে হবে। এইচ বাই 20 হচ্ছে কত? সাইন 30 ডিগ্রি। এইচ এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু হাফ, কত আসবে? 10 মিটার। 10 হয়ে গেল। 40 ইন্টু 9.8 কত আসে? 392 জুল। এটা হচ্ছে গরুর গো, বুঝতেছি সবাই? এটা হচ্ছে পরেরটাই 28 নাম্বার। 28 নাম্বারের হচ্ছে হলো সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি। এখন সি বিন্দুতে রাখা হয়েছে, তার মানে বেগ কত? স্থির অবস্থা আছে না, তার বেগ জিরো, তার মানে গতি শক্তি নাই।
সো এখানে প্রশ্ন হচ্ছে মোট শক্তি বলুক বা বিভব শক্তি বলুক, প্রশ্ন কি, আনসার কি সেম, কারণ গতিশক্তি নাই তো, বুঝতেছি। তাহলে ওই মোট ভর হচ্ছে কত, 4 কেজি, জি আর এইচ তো এটা বের করতে হবে, এটা এটা দেওয়া আছে 20, তাহলে লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা বের করে নিচ্ছি, বুঝছি। আচ্ছা একটু লিখে নেন। এখানে লেখাটা যুক্ত হবে না, মুক্ত করলে, গোলক দুটিকে একই সাথে মুক্ত করলে হবে, যুক্ত না। মুক্ত করলে একই সময়ে এবি আণবিক তলে পৌঁছাবে কিনা সময়টা বের করতে বলছে। আচ্ছা আপনারা যারা হচ্ছে গ করে বলছেন তারা বলুন তো বিসির মান কি বের করা যাবে? যাবে, করেন আগে বিসির মানটা বের করেন। হুম 14.33, না 10ই তো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ 45 দিয়ে করে নাই তো, বুঝে আছে, এটা 90, এটা 40, এটা 45, তার মানে দুইটা সমান হবে। এটা এটা এইচ কত আসছিল, 10, এটাও 10 হবে। হ্যাঁ হ্যাঁ, মানে দুইটাকে একসাথে ছেড়ে দেওয়া হচ্ছে একসাথে, তাহলে দুইটা একসাথে মাটিতে পৌঁছাবে কিনা কি মনে হয়, করার আগে কি মনে হয়, পৌঁছাবে? পৌঁছাবে, কারণ ওই যে আপনার পরে আসছে না, একই উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে কি হয়, একই সময় মাটিতে পৌঁছায়। কারণ আমরা তো আজকে বেসিক ক্লিয়ার করে ফেলছি যে সোজা যাক আর এড়ানো তলা যাক, ঘুরে ফিরে কি কথা, একই কথা, যদি না ঘর্ষণ বল না থাকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে হলো যে এখানে দেখেন কোন সূত্র দিয়ে করবো। 14 আসে, এটা কি বলেছে আগেরটা? আচ্ছা তাহলে কি বলেছে, ও আচ্ছা, মানে এই দুইটা সমান হবে, সরি ভুল বলছি, এটা সমান হবে, হ্যাঁ। তাহলে এটা আসে কত, 10√2 আসে। সময় যখন বের করতে বলবে তখন আমরা হেলানো তল বরাবর করব। কিসের ক্ষেত্রে বলেন, সময় যখন বলবে তখন আমরা হেলানো তল বরাবর কাউন্ট করব, চলে আসবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, হ্যাঁ না গত লাগবে না, এটা গত লাগবে না তো, গতে এটা ঠিক আছে, এইচ এর মান ঠিক আছে, বাট ঘতে যখন করবো আর কি, ঘতে যখন করবো তো আমাদের কি লাগবে, মানে ঘতে বিসি এর মান বের করা লাগবে, এই যে বিসি। তো সেই ক্ষেত্রে হচ্ছে সাইন 45 ইকুয়াল টু কত হবে, লম্ব লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ কত বের করতে হবে, অতিভুজ হচ্ছে বিসি। সো বিসি এর ভ্যালু কত, এইচ ডিভাইড বাই কত, এটা 1 বাই কত √2, আর এইচ এর মান কত, তো এটা আছে 10√2 আছে, এবার বুঝছি। সময় যখন বের করতে বলবে তখন নরমালি আমরা সময়টা যদি আলাদা আলাদা তলে বের করতে বলে তখন আমরা হেলানো তল বরাবর কাজ করব। তার কারণটা কি, কারণ আপনার এখানে বলছে 4 মার্কের কোশ্চেন দিছে, কি দিছে, 4 মার্কের কোশ্চেন। এখন আপনি যদি হচ্ছে হলো যে একটা সাহিত্য লিখে দেন, যেহেতু উভয় হচ্ছে হলো একই উচ্চতা থেকে পড়তেছে, তাহলে একই সময় লাগবে, 4 মার্ক দিবে, যদি দেওয়া উচিত কিন্তু দিবে না, উচিত কিন্তু দিবে না, ঠিক না। তো সেই ক্ষেত্রে